নাম্বার এপিসোডে লিহানকে এভাবে ইউনার থুতনি ধরে থাকতে দেখে মকজুর ভালো লাগে না। সে মহারাজের হাত টেনে নেয় আর বলে, বাহিরে অনেক ঠান্ডা, আপনার ভেতরে নিজের কামরায় যাওয়া উচিত। তো লিহানও তার কথা মতো চলে যেতে নিলে ইউনা বলে, মহারাজ আমরা এখন কোথায় যাব? লিহান বলে, তুমি কি ভয় পাচ্ছ? ইউনা জানায়, ভয় পাওয়া স্বাভাবিক, এখানে সবকিছু অপরিচিত আর ভীতিকর। এটা শুনে লিহান দুজনের মুখ ডেকে দেয় আর বলে, না দেখলে আর ভয় পাবে না, আমি তোমার জন্য স্পেশাল ঘর তৈরি করেছি। এটা বলে সে মকজুর সাথে চলে যায়। তারপর মহারাজার বুকের সেই ভাঙ্গা তীরটা বের করা হয়। বের করার পর মকজু সুজুকে সেটা লুকিয়ে ফেলে। আসলে মকজু হচ্ছে রাজার 4 নাম্বার উপপত্নী। আগেকার রাজারা বিয়ে না করেই এমন পত্নী রাখতো। সহজ ভাষায় তাদের রাজার রক্ষিতা বলা হয়। সে আসলে রাজার ভালো চায় না, সে জিসুনের হয়ে কাজ করে। প্রথমে তাকে ভালো মনে হলেও এখন মনে হচ্ছে এই নারী খুবই ভয়ানক, মুখে মধু অন্তরে বিষ টাইপ মহিলা। যাই হোক, সে চিকিৎসককে বলে রাজার কি অবস্থা। চিকিৎসক জানায় কোনো অজানা এক মলম রাজার ক্ষতস্থানে লাগানো হয়েছিল, যার কারণে রক্তপাত বন্ধ হয়েছে, তা না হলে রাজার প্রাণ সংশয় ছিল। তো লিহান বলে, রক্তপাত বন্ধ না হলে প্রাণ সংশয় হতো? তার মনে পড়ে ইউনা তার ক্ষততে একটা মলম মানে ভেসলিন লাগিয়েছিল। সে যুগে তো আর ভেসলিন ছিল না, তাই সেও চিনতে পারে না। তারপর মকজু চিকিৎসকদের বলে, যা কিছু দেখেছো সবকিছু ভুলে যাবে, এই কথা যেন বাহিরে না যায়। মানে মকজু একজন উপপত্নী হয়েও ক্ষমতা ছিল অনেক। তো সে রাজাকে জিজ্ঞেস করে, মহারাজ সেই মলম কোথায় পেলেন? লিহান বলে, সেই ডাইনি দিয়েছে। এটা শুনে মকজুর মুখ অন্ধকার হয়ে যায়। সে বলে, আপনার জীবন বাঁচিয়েছে বলেই তাকে এখানে এনেছেন? ইউনার কথা বলার সময় লিহানের চেহারায় আলাদা একটা মুচকি হাসি ছিল, যা দেখে মকজু বলে, মহারাজ অনেকদিন পর আপনাকে এভাবে হাসতে দেখলাম। লিহান বলে, তুমি কি এই ব্যাপারটা নিয়ে বিরক্ত হচ্ছ? মকজু বলে, না, কিন্তু আপনি বলেছেন সেই ডাইনির জন্য একটা স্পেশাল ঘর তৈরি করেছেন, সেটা কি ভেতর মহলে? ভেতর মহল বলতে সেখানে রাজাদের ভবিষ্যৎ কনে বা উপপত্নীরা থাকে, এটা বোঝানো হয়েছে। এটা শুনে রাজা হাসে। মকজু বলে, নাকি প্রাসাদের বাহিরে তার জন্য আলাদা ঘর করা হচ্ছে? লিহান বলে, তুমি কি তাকে হিংসা করছো? মকজু বলে, আমার সাথে মজা না করে বলুন কি হচ্ছে। লিহান বলে, ভয় পেও না, সে ভেতরের মহল থেকেও বেশি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে। এটা শুনে মকজু তো চিন্তায় পড়ে যায়। এদিকে ইউনা হাসছে যে, মহারাজ কি আমাদের এই জায়গাটাকে স্পেশাল জায়গা বলেছে? এমন একটা কারাগারকে গিয়ম বলে, তাও ভালো, আমাদের জানে মারেনি, আর এই নতুন জামা দিয়েছে, এতেই আমাদের খুশি থাকা উচিত। এদিকে মকজু তার দাসীর সাথে বলছে, শত্রুর সাথে কেউ এমন আচরণ করে না। মহারাজ মেয়েটার প্রতি আগ্রহী, আর তাকে কিভাবে ডাইনি বলেও ডাকে। সে কি আকাশ থেকে পড়েছে নাকি? মেয়েটার সম্পর্কে খোঁজ নাও, কিভাবে রাজার সাথে দেখা হলো, কিভাবে রাজার চোখে পড়লো। সে এসব জানার জন্য সাংজাইকে ডেকে আনতে বলে, আর সেই লুকিয়ে আনা তীরটা দাসীর হাতে দিয়ে বলে, এটা রাজকুমার জিসুনের কাছে দাও। তারপর আমাদের প্রাসাদের রান্নাঘর দেখানো হয়, যেখানে এই লোকের নাম বংশিক, যে রান্নাঘরের একজন বাবুর্চি। সে সবার খাবার বানানোর তদারকি করে। তো মেয়ংনাং মেয়ের এক বাবুর্চির কাছে আসলে আর কিছু বলে না। তো তারা রাজার ধরে আনা ডাইনি সম্পর্কে আলোচনা করতে থাকে। তখন মেয়ং বলে, গুজব নিয়ে আলোচনা করার সময় না এটা। তো তখন জানা যায় মেয়ং মকজুর লোক, যে প্রাসাদের সব খবর সবার আগে জানতে পারে। তো পরবর্তী রান্নাঘরের চিফ কে হবে সেটা নিয়ে তারা আলোচনা করতে থাকে, কারণ কয়েকদিন আগেই রান্নাঘরের চিফ বাবুর্চি মারা গেছে। তখন সেখানে প্রাসাদের একজন এসে বলে, মেয়ঙ্গের রান্না সবচেয়ে মজা, তাই পরবর্তী চিফ সেই হতে পারে। চিফের মৃত্যুর পর এটাই নতুন চিফ নিয়োগ করার সময়। তখন সেখানে মকজুর দাসী আসে। মেয়ং তাদের লোক, এটা তাদের তাকানো দেখি বোঝা যায়। তারা রাতের খাবারের বিবরণ দিয়ে চলে যায়। এদিকে মহারাজের দাদি ডাউগার শুনেছে যে লিহান গভর্নরকে আটক করেছে। তখন লিহানের সৎমা দাইবি বলে, গভর্নরই তো অনেক কাজ করেছে। তখন ডাউগার ভাবে, তাহলে কি সত্যি লিহান তার মায়ের প্রতিশোধ নিচ্ছে? এদিকে মকজু ইউনার কথা ভাবছিল। তখন সেখানে রাজ সেক্রেটারি মানে সংজাই আসে। সংজাই মকজুর কাছে সবকিছু বর্ণনা করে, যে গভর্নরকে আটক করেছে তার পুরো পরিবার এখন সরকারি সম্পত্তি। মকজু তখন ইউনার সম্পর্কে জানতে চাইলে সে বলে, রাজার ইচ্ছায় তাকে আনা হয়েছে, এর বেশি সে জানে না। মকজু সেটা নিয়ে চিন্তিত থাকায় সাংজাই বলে, চিন্তিত হওয়ার কিছুই নেই, শুনেছি সে একজন ভালো বাবুর্চি। তারপর সে চেউং থেকে আনা সব সোনা গয়না মকজুকে দিয়ে দেয়। মকজু জিজ্ঞেস করে আর কিছু আছে কিনা, সেটাও জানতে চায়। মানে এই মহিলা ভালোই অধিকার খাটাতো সবার উপর। সে সাংজাইকে বলে, উপদেশ দেওয়ার আগেই যেন কাজ হয়ে যায়। মানে সে যা তা ব্যবহার করতো সাংজাইয়ের সাথে। সাংজাই এটা নিয়ে তার বাবার সাথে কথা বলছিল যে, একজন উপপত্নী হয়ে আমাকে আদেশ করার সাহস কই থেকে পায়। তার বাবা বলে, দাসী প্রাসাদে আরামের জায়গা পেলে এমন করবে। তখন সাংজাই জানায় যে খাবার পরিচালনার জন্য নতুন লোক নিয়োগ দেবে। কিন্তু তার বাবা বলে, রাজা তো মকজু ছাড়া অন্য কোনো নারীকে পাত্তাই দেয় না।
সঞ্জয় বলে ইউনাও মগজুর জায়গায় যেতে পারে। আমি রাজার জন্য একটা মজার খেলার আয়োজন করছি। সঞ্জয় আসলে মগজুকে পছন্দ করে না, তাই সে ইউনাকে রাজার কাছাকাছি আনার চেষ্টা করছে। এদিকে গভীর রাতে মুখোশধারী এক লোক ইউনাকে মুক্ত করে তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ইউনাও চলে যাচ্ছে। প্রহরীরা জানতে পেরে তাদের পেছনে ছুটছে। এদিকে মগজুর দাসী তাকে জানায় ডাইনিটা কারাগারে নেই, মনে হয় মহারাজা তাকে নিয়ে গেছে। এদিকে সেই মুখোশধারী ইউনাকে আরো অনেকের কাছে নিয়ে আসে। সেখানে সবাই একই মুখোশ পরিহিত করেছিল। অনেক আলোর ঝলমলানি এমন দেখে ইউনা আর গিউম ভয় পেয়ে যায়। তারা সেই লোকটাকে খুঁজতে থাকে যে তাদের নিয়ে এসেছে। তখন একজন বলে, অনুষ্ঠানটা কেমন লাগছে, তোমার জন্যই এই আয়োজন। আর আমরা দেখতে পাই মুখোশ পরা এই লোকটা স্বয়ং রাজা। ইউনা তাকে দেখে আরো চমকে যায়। সে জানতে চায় কে তাদের এখানে নিয়ে এসেছে। তখন আমাদের গঙ্গেলকে দেখানো হয় যে রাজার সিক্রেট কাজ করে, যা রাজা ছাড়া কেউ জানে না। তাকে দেখে তো গিউম ফিদা হয়ে যায়, বাবা কি হ্যান্ডসাম। তখন ইউনা বলে এখন এসবের সময় না, সে আমাদের প্রতারিত করেছে। গিউম বলে কি সুন্দর দেখতে, সে চাইলে আমি আবার প্রতারিত হতে পারবো। তখন রাজা বলে এটা তার পছন্দের অভিনেতা, সে মুখোশ নাচ করে। তখন রাজা তাকে মোহর দিলে সে চলে যায়। আড়ালে এসে মোহরের ব্যাগ থেকে একটা চিরকুট পায়। সেখানে লেখা, জঙ্গলে আমার উপর তীরন্দাজের হামলা হয়েছিল, খুঁজে বের করো এটা কে। এদিকে ইউনা রাজাকে বলে রাতের বেলা এসব। লিহান বলে কেন, তোমার মজা লাগেনি? এত সুন্দর না, এত সহজে তুমি পালাতেও পারবে না, তোমার এত সাহস হয় কি করে? ইউনা বলে আমিও পালাতাম না যদি ওই মুখোশধারী বোকাটা আমার কাছে না যেত। লিহান বলে তুমি বাঁচতে চাও না? এসব বেয়াদবি কথা বলো কি করে? সে সেনাকে গরম লোহা আনতে বলে। ইউনা আর গিউম ভয় পেয়ে যায়। মগজু তখন তার দাসীকে নিয়ে আড়ালে এসে দাঁড়ায় যে রাজা ইউনার সাথে কি করছে। লিহান প্রথমে গিউমকে গরম লোহা লাগানোর জন্য চেয়ারে নিয়ে বসায়। এটা দেখে ইউনা লিহানের কাছে মিনতি করে বলে, মহারাজ এমন করবেন না, আমি আর কখনোই পালানোর চেষ্টা করব না। এটা শুনে লিহান খুশি হয় আর গিউমকে ছেড়ে দেয়। ইউনা আবার কারাগারে যেতে চাইলে লিহান বলে সে অনেক ক্ষুধার্ত, তাকে খাবার বানিয়ে দিতে হবে। ইউনা বলে হ্যাঁ এখনই দেব, কিন্তু আমার সহকারী হিসাবে গিউমকে চাই। রাজা রাজি হয়। ইউনা রাজার পছন্দের খাবার সম্পর্কে জানতে চায়। রাজা বলে এক খাবার বারবার দিলেই তুমি মরবে, নতুন খাবার রান্না করে নিজেকে বাঁচাও। তাদের এসব কথা বলতে দেখে মগজু চলে যায়। তাকে আবার সঞ্জয় এখানে আসতে দেখেছে। রান্নাঘরে যাওয়ার সময় গিউম বলে যাই হোক রাজার রান্নাঘরে যেতে পারছি। ইউনা বলে আমি বাড়ি ফেরার জন্য যা ইচ্ছা তাই করতে রাজি, আমি আমার বাবার কাছে ফিরতে চাই। এটা বলে সে কান্না করে দেয়। গিউম তাকে সান্ত্বনা দেয়। ইউনা বলে সে রান্নায় প্রথম হয়েছিল, তাই সে রাজার জন্য ভালোটাই করার চেষ্টা করবে। এদিকে একজন মহিলা রাজার খাবার বানাবে শুনে সবাই অবাক। তারা প্রধান খোঁজা মানে যে পুরুষ হয়ে পুরুষ না, মানে হিজলা, যে রাজার রান্না ও অন্দরমহলের আদেশ পালন করে তাকে খোঁজা বলা হয়। সে বলে এই মেয়ে খাবার বানাবে, এটাই রাজার আদেশ। বাংসিক বলে রানীমা ডাউগার কি এই ব্যাপারে জানে? লোকটা বলে রাজা বলেছে এটাই গুরুত্বপূর্ণ। সেই ইউনাকে বলে রান্না বান্নার কিছু জানো? তারা সবাই রান্নার কয়েকটা পাঠশালার কথা বলে, কিন্তু ইউনা তো এসব সম্পর্কে কিছুই জানে না। সে বলে আমি দূর থেকে রান্না শিখেছি, তোমরা চিনবে না। কিন্তু তাও তারা পেঁচাতেই থাকে। তখন গিউম সাহস করে বলে রাজার আদেশের উপর তোমরা কথা বলো। এটা শুনে বাবুর্চিরা চলে যায়। তাদের ডাকলেও তারা ফিরে তাকায় না। ইউনা তো জানেই না কোথায় কি আছে, কিন্তু তাও সে এগিয়ে যায়। তার দেখা দেখি গিউমও এগিয়ে যায়। এদিকে রান্নাঘরের প্রধান খোঁজার কাছে বাবুর্চিদের আচরণের জন্য ক্ষমা চায়। খোঁজা বলে এই মেয়ের রান্না রাজা মশাইয়ের পছন্দ, এই কথাটা সবাইকে জানিয়ে দেবে। এদিকে ইউনা রান্নাঘর ঘুরে ফিরে দেখতে থাকে। তখন গিউম গন্ধ শুকে বলে সে কাঁচা মাংসের গন্ধ পাচ্ছে আর খুঁজেও পায় যেখানে মাংস কাটা হয়েছিল। ইউনা একটু টেস্ট করে বলে এটা হরিণের মাংস। সে রান্নাঘরের প্রধানকে বলে এখানে কি হরিণ আনা হয়েছিল? প্রধান বলে হ্যাঁ, মহারাজ শিকার করে পাঠিয়েছিল। তখন ইউনা হাসে। ইউনা রান্নার প্রস্তুতি নেওয়া শুরু করে আর কিছুক্ষণের মাঝে ঝটফট রান্না করেও ফেলে। সে রান্না প্রস্তুত করে প্রধানকে ডাকে। এদিকে বাবুর্চিরা তাদের অন্দরমহলে মহিলাদের কাছে ইউনার ব্যাপারে বলছে। রানী ডাউগার হরিণের মাংসের কথা শুনে রেগে যায়। এদিকে মগজো জানতে পারে মেয়েটা আগে গভর্নরের অফিসে রান্না করেছিল আর এখনো সে রাজার জন্য রান্না করে নিয়ে যাচ্ছে। এটা শুনে সে রাজার সাথে দেখা করতে চলে যায়। এদিকে ইউনাকে রাজার খাবার সার্ভ করতে নিয়ে যাওয়া হয়। ভেতরে গিয়ে ইউনা রাজার পোশাক দেখে অবাক যে একটা পুরুষ এমন পোশাক পরে কেন। তখন রাজার প্রধান সেবিকা চই যে রাজার খাবার টেস্ট করে সে ইশারায় ইউনাকে খাবার সার্ভ করতে বলে। সে রাজার সামনে খাবার নিয়ে যায় আর বলে এগুলো ফরাসি বিখ্যাত খাবার। তারপর সে খাবারের বিবরণ দিতে থাকে। তারপর একটা খাবার বানালে চই টেস্ট করে। চই
টেস্ট করে খুবই মজা পায় আর রাজাকে ইশারায় খেতে বলে। রাজা খেয়েও অবাক যে এত মজা কেন। তারপর ইউনা তাকে আরো নতুন খাবার দেখায়, চই সেটাও টেস্ট করে আর রাজাকে সম্মতি দেয়। রাজা সেই খাবার খেয়েও অবাক যে এত মজা। তারপর ইউনা রাজার জন্য হরিণের জিহ্বা রান্না করে আর সে খাবার নিয়ে লিহানের অনেক জ্ঞান দিতে থাকে। লিহান তখন বলে, তুমি এসব কই থেকে শিখেছো? ইউনা আবার সেই আগের কথা বলে যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি। এটা শুনে রাজা হতাশ হয় আর বলে, তুমি খাবার বানাও কিন্তু মাথার সমস্যাটা ঠিক হলো না। চই এবারে খাবারটা টেস্ট করতে চাইলে রাজা না করে দেয়, বলে এবার ইউনাই টেস্ট করুক। তো ইউনা টেস্ট করে বলে মজা। তখন লিহান ইউনার জায়গায় নিজের মাকে কল্পনা করে। লিহান বলে, এবার আমাকে খাইয়ে দাও যেমনটা তার মা তাকে দিত। তো ইউনা খাইয়ে দিলে লিহান ছোটবেলার মতো মজা করে খেতে থাকে। সে বলে, তুমি কিভাবে জানলে আমি এই খাবার পছন্দ করি? ইউনা বলে, আমি লিয়েনগিয়ন পড়েছি আর এই খাবারটা বানিয়েই আমি ফার্স্ট হয়েছি। তখন লিহান লিয়েনগিয়ন এর কথা বলে, সেই যে জঙ্গলে বলেছিল রাজার দুঃসম্পর্কে এই বই লেখা আছে। কিন্তু এবার ইউনা আর কিছু বলে না, সে কথা কাটিয়ে বলে, আমার আসলে মনে নেই, বলতে পারছি না। তখন সেখানে মগজো চলে আসে আর ভেতরে যেতে চায়, কিন্তু খোঁজা তাকে না করে। তারপরও সে জোর করে দরজা খুলে দেখে লিহান ইউনার সাথে হেসে হেসে কথা বলছে। খোঁজা তাকে আটকালে সে হট্টগোল করতে থাকে। রাজা ভেতর থেকে জানতে চায় কি সমস্যা। মগজো বলে, মহারাজ আমি আপনার জন্য একটা চিত্রকর্ম নিয়ে এসেছি, কিন্তু মনে হচ্ছে ভুল সময়ে এসেছি। লিহান তখন বলে, হ্যাঁ তুমি তোমার কামরায় ফিরে যাও। এই প্রথমবারের মতো রাজার মুখে এমন কথা শুনে মগজো স্তব্ধ হয়ে সেখান থেকে চলে যায়। মগজোকে দেখে ভয়ে ইউনা বলে, আমি বরং চলে যাই। কিন্তু লিহান তার হাত ধরে টেনে কাছে বসায় আর বলে, আমি অনুমতি দেইনি। এটা বলে সে কাছে আসে। ইউনা মনে মনে বলে, এত কাছে আসছে কেন? লিহান জানায়, তোমাকে বাছাই করেছি। এটা শুনে তো ইউনা ভাবতে থাকে কিসের জন্য বাছাই করেছে। তখন হঠাৎ সে ভাবে রাজা কি তাকে উপপত্নী বানানোর কথা ভাবছে নাকি, তাহলে তো ইতিহাস বদলে যাবে। তখন সাংজাই বলে, এত কি ভাবছো? সে ইউনাকে বলে, রাজা যা যা বলবে সবকিছু তুমি আমাকে বলবে। কিন্তু ইউনা না করলে সে বলে, তোমার কি এখানে একটা বন্ধুর প্রয়োজন নেই? ইউনা বলে, না। সাংজাই বলে, কিছুক্ষণ আগে মগজো এসেছিল আর রাজা প্রথমবারের মতো তার সাথে দেখা না করে তাকে ফিরিয়ে দিয়েছে। তুমি মগজোর চোখে পড়ে গেছো, সে এখন তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে, তাই কোনো সাহায্য ছাড়া এই প্রাসাদে টিকতে পারবে না। ইউনাও ভাবে আসলেই মগজো অনেক খারাপ। সাংজাই বলে, আমি তোমাকে গোপনে সাহায্য করব, কেউ জানতে পারবে না। ইউনা বলে, তাহলে ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। সে তার ব্যাগটা খুঁজে এনে দিতে হবে। কিন্তু হ্যান্ডব্যাগ তো সাংজাই বুঝেই না। পরে অনেক কষ্টে তাকে বুঝিয়েছে এটা একটা ব্যাগ। এদিকে মগজো রাজার ব্যবহারে রেগে আগুন। অন্যদিকে বাবুর্চি মেয়ং ইউনার রান্না করা খাবার খেয়ে অবাক হয়ে যায় যে এত মজার রান্না সে আগে কখনোই খায়নি। তারপর ইউনা আবার রান্না করতে আসলে খাবারের পাত্রে সাপ রেখে রাখা। ইউনা ভয় পেলেও গিউম সেটা হাতে ধরে ফেলে। তারপর তেলাপোকা ছড়িয়ে দেয়। এসব কিছু মেয়ং মগজুর আদেশেই করছিল, যেন ইউনা বিরক্ত হয়ে যায়। তারা ইউনা আর গিউমকে একদম অতিষ্ঠ বানিয়ে দেয়। তারা দুজন কারাগারে ফিরে এসে এর চেয়ে বেশি শান্তি পায়। পরের দিন সাংজাই লিহানের কাছে সব মন্ত্রীদের ছাড়পত্র নিয়ে আসে। কারণ হিসাবে গভর্নরকে বন্দী করার কারণ দেখায়। রাজা বলে, অপরাধীকে শাস্তি দেওয়া কি অপরাধ? সাংজাই বলে, অপরাধ না, তারা ডাইনির মৃত্যু চায়। এটা শুনে লিহান বলে, মন্ত্রী সবাই চলো আর ইউনাকেও সেখানে ডেকে আনো। মন্ত্রীরা সবাই ইউনার মৃত্যু কামনা করে। গভর্নরকে কেন বন্দী করা হলো? তখন রাজা রেগে যায়। সে বলে, এখন আমি একটা আদেশ দেব, সেটা সবাই শোনো। তখন ইউনাকে নিয়ে আসা হয়, মানে আমরা ড্রামার প্রথমে যে সিনটা দেখেছিলাম। এদিকে মগজু তার দাসীকে জানায় সে ইউনাকে নিয়ে গুজব ছড়িয়েছে, এবার আর ইউনা বাঁচতে পারবে না। এদিকে রাজা ইউনাকে রান্নাঘরের চিফ বাবুর্চি বানিয়ে দেয়। তার কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়, কিন্তু রাজার উপর আর কেউ কিছু বলে না। সবাই এসব নিয়ে আলোচনা করছিল যে একজন মগজু দিয়ে রাজার হচ্ছিল না, এবার এক ডাইনি নিয়ে এসেছে। এদিকে মগজুর দাসী তার কাছে ক্ষমা চায়। মগজু বলে, রাজা নিজে তাকে প্রধান রাঁধুনি বানিয়েছে, আমি আর কিছুই করতে পারবো না। তারপর সে সাহায্যের জন্য রানীমা ডাওগারের কাছে যায় আর বলতে থাকে ইউনা ভালো না। সূর্যগ্রহণের দিন এসেছে আর সেই দিনই মহারাজার তীরের আঘাত লেগেছিল। এটা শুনে ডাওগার উত্তেজিত হয়ে যায়। আগে কেন বলনি? মগজু বলে, রাজার নিষেধ ছিল, কিন্তু এখন ডাইনিটা রান্নাঘরের চিফ বানিয়ে দেওয়া হয়েছে, যার সম্পর্কে আমরা কিছুই জানি না, তাই আমি এখন এসব বলতে বাধ্য হচ্ছি। ডাওগার বলে, আমিও ওই মেয়েকে পছন্দ করি না, কিন্তু রাজার ব্যাপারে হস্তক্ষেপ করতেও পারবো না। মগজু বলে, তাহলে আপনি তার পরীক্ষা করুন, সে কেমন রান্না করে। এই বুদ্ধিটা ডাওগারের অনেক পছন্দ হয় আর সে মত দেয়। এদিকে ইউনা চিফ বাবুর্চি হওয়ার ফলে আর গিউমকে একটা সুন্দর কামরা দেওয়া হয়, যা দেখে দুজন অনেক খুশি হয়। তারপর ইউনাকে চিফের পোশাক দেওয়া হয়। অন্য
অন্যদিকে বাবুর্চিরা ইউনা যে চিফ বাবুর্চি এটা মানতে পারে না। তারা বুদ্ধি করতে থাকে যে এমন অবস্থা করবে ইউনা নিজেই এখান থেকে চলে যেতে বাধ্য হবে। পরের দিন ইউনা তার পোশাক পরে রান্নাঘরের উদ্দেশ্যে যায়। এদিকে বাবুর্চিরা খাবারে উল্টাপাল্টা করতে থাকে, যেমন আটার সাথে লবণ মিশায় ছুরির দ্বার হালকা করে দেয়, মানে ইউনাকে ভালো করে কাজ করতে দেবে না। তখন খোঁজার সাথে ইউনা আসে আর নিজের পরিচয় দেয়। অন্য বাবুর্চিরা তাকে বলতে থাকে তার কি দক্ষতা আছে, কিছু দক্ষতা ছাড়াই চিফ হয়ে গেছে। এটা শুনে সে বলে সে এখানে সবচেয়ে ভালো রাঁধুনি, তাই তো সে চিফ। তারপর সবার পরিচয় নিতে থাকে। সে বলে তো রান্না শুরু করো। সে বাবুর্চিদের দায়িত্ব দিলে তারা বলে আপনি চিফ, আপনি রান্না করবেন। ইউনা বলে আমি তো কিছুই চিনি না, মহারাজা বলেছে আমি শুধু বসে বসে দেখবো যতদিন না পর্যন্ত আমি এই রান্নাঘর সম্পর্কে জানবো। তো রান্না শুরু করো। তারপর তারা ছুটাছুটি শুরু করে, কারণ তারা তো সব খাবার নষ্ট করে ফেলেছে, যেন সব দোষ ইউনার হয়, কিন্তু এখন তো তাদেরই রান্না করতে হবে। তখন সেখানে ডাউগার এর দাসী আসে আর বলে ডাউগার তোমার সাথে দেখা করতে চেয়েছে। তো ইউনাও যায় দেখা করতে। ডাউগার বলে তুমি কি সেই ডাইনি যাকে চিফ রাঁধুনি করা হয়েছে? ইউনা বলে আমি ডাইনি না, আমি একজন সাধারণ মানুষ। ডাউগার বলে তুমি রাজাকে নিজের দিকে মোহিত করেছো, চিফ রাঁধুনি হয়েছো। যদি তোমার রান্নার কথা সত্যি না হয় তাহলে তোমার হাত কাটা হবে। আমি চাই তুমি আমার জন্য রান্না করো। অন্য বাবুর্চিদের সাথে একটা প্রতিযোগিতা হয়ে যায়। হাত কাটার কথা শুনে ইউনা ভয় পেয়ে যায়। সে তখন মগজুকে দেখে। ইউনা বুঝতে পারে এই সবকিছু মগজুর কারসাজি। এদিকে রাজা একজনের সাথে দেখা করবে, যার কাছ থেকে তার মায়ের মৃত্যুর রহস্য জানতে পারবে। তখন সাংজা এসে বলে ডাউগার ইউনাকে ডেকে নিয়েছে আর অন্য বাবুর্চিদের সাথে রান্নার প্রতিযোগিতা করতে বলেছে, না পারলে তার হাত হারাবে। আর এসব বলার সময় মগজু সেখানে উপস্থিত ছিল। তারপর অন্য বাবুর্চিদের সাথে ইউনার খাবারের প্রতিযোগিতা করা হয়। মগজু ভাবে ইউনা কোনোভাবেই জিততে পারবে না। রানীমা খাবারের প্রতি এত যত্নশীল না, সে খাবারের টেস্টই বুঝে না। তখন সেখানে রাজা চলে আসে। তাকে দেখে রানীমা বলে তুমি চিফ বানিয়েছো, তাই আমি একটা প্রতিযোগিতা রাখলাম। রাজা বলে আমি তাকে চিফ হিসাবে নিয়োগ দিয়েছি, সুতরাং আর প্রতিযোগিতার দরকার ছিল না, কিন্তু ডাউগার প্রতিযোগিতা করতে চায়। তখন রাজা বলে তাহলে যদি বাকি বাবুর্চিরা ফেল করে তাহলে তাদের হাতে কি কাটা হবে? ডাউগার বলে না, তাদের হাত কাটা যাবে না, এই ডাইনি আর তারা এক না। রাজা বলে আইন সবার জন্যই সমান, যারা ফেল করবে তাদের হাতও কাটা যাবে। এটা বলে সে কাটা নিয়ে আসে আর রান্না শুরু হয়। সে ইউনার দিকে তাকিয়ে মনে মনে বলে তুমি যদি সত্যি ভবিষ্যৎ থেকে এসে থাকো তাহলে এমন কিছু রান্না করো যেন এই রান্না কেউ আগে কখনো দেখেনি আর খায়ওনি। আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। পরবর্তী পর্ব দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।